হ্যালো স্টুডেন্ট, এসএসসি এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য সবথেকে বড় খবর। আপনি কি জানেন বর্তমানে কর্মরত অনেক শিক্ষক নবম দশম স্তরে পড়িয়েও একাদশ দ্বাদশ স্তরের নিয়োগে এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছেন, অর্থাৎ তারা পাচ্ছেন ডাবল বেনিফিট। এটা কি নিয়মে আছে নাকি সম্পূর্ণ অন্যায়? এই জটিল মামলায় হাইকোর্টে কি হলো সেটাই আজ দেখব। পুরো শুনানিটা আমি আপনাদের জন্য একদম সহজ ভাষায় ব্যাখ্যা করব, যাতে আপনারা প্রতিটা পয়েন্ট কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারেন। তাছাড়া প্রাইমারি শিক্ষকের 32,000 পরিবার আর 2016 প্যানেল থেকে বাতিল হওয়া 26,000 শিক্ষকের পরিবার কি পরিবার নয়? কেননা এই নিয়ে আজকে মন্তব্য করলেন হাইকোর্ট। বিস্তারিত এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে তাছাড়া কালকে অর্থাৎ 4ই ডিসেম্বরতে মহা আন্দোলন কিন্তু হতে চলেছে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে না, ঠিক আছে? কিন্তু অন্তত শেয়ার অন্তত করবে, যাতে আমাদের এই ক্রান্তি যাতে আরো পরিমাণে জেগে ওঠে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো জায়গা কিন্তু মিস করবে না এবং স্কিপ করবে না। পুরো কথাটা কিন্তু তোমরা শুনবে, তার বাদে তোমরা ডিসিশন নেবে, ঠিক আছে? চলো প্রথমে বলি যে ডাবল বেনিফিট কেন, এসএসসির বিরুদ্ধে মূল অভিযোগটা আসলে কি, ঠিক আছে? সেটা প্রথমে জেনে নিই। যে ডাবল এক্সপিরিয়েন্সের অভিযোগ মানে স্কুল সার্ভিস কমিশন এসএসসি নবম দশমের কর্মরত শিক্ষককে সেই অভিজ্ঞতার নাম্বার একাদশ দ্বাদশ স্তরেও নিয়োগেও দিচ্ছে, অর্থাৎ এক জায়গায় কাজ করেও দুটি স্তরের নিয়োগে 10+10=20 নাম্বার কিন্তু পাওয়ার সুবিধা পাচ্ছেন তারা। তারপর জেনে নেবো যে আলাদা নিয়ম বাট এক ব্যবহার, মানে আলাদা আলাদা নিয়ম কিন্তু এক ব্যবহার। সেটা কি? যে এসএসসির গ্যাজেট বা নোটিফিকেশনে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের নিয়ম আলাদা আলাদা তৈরি করা আছে, কিন্তু কমিশন দুটি স্তরের জন্য একই অভিজ্ঞতাকে প্রযোজ্য করেছে। তাছাড়া সাবজেক্টও আলাদা, এমনকি একজন 9-10-এ যে বিষয়ে পড়াচ্ছেন সেখানে কিন্তু 11-12 অন্য বিষয়ে আবেদন করলেও সেই এক্সপিরিয়েন্সের নাম্বারও পেয়ে যাচ্ছেন। মানে কি অদ্ভুত ব্যাপার যাকে বলে, তোমরাও দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো সেটা। আর তাছাড়া কালকে যে শুনানিতে আইনজীবী জোরালো যুক্তি কি দেন সেটাও আমরা জেনে নেব। প্রথম বলি যে পিটিশনের আইনজীবী আশিস বাবুর 3টি বড় যুক্তি কিন্তু ছিল, ঠিক আছে? সেই যুক্তিগুলো কি কি? প্রথমটা হচ্ছে নিয়ম ভাঙা। এক হচ্ছে আইনজীবী বিচারপতিকে দেখান যে 9-10-এর নিয়ম এবং 11-12-এর নিয়ম কিন্তু আলাদা, একটি স্তরের অভিজ্ঞতা কখনোই অন্য স্তরে যোগ করা যায় না। সেকেন্ড পয়েন্ট কি বলেন? সেকেন্ড পয়েন্ট বলেন যে মাঝপথে নিয়ম বদল, মানে তিনি সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে বলেন যে একটি নিয়োগ প্রক্রিয়া যখন চলছে তখন মাঝপথে নিয়ম পাল্টানো বা নতুন সুবিধা যোগ করা যায় না। এসএসসির এই ডবল বেনিফিট দিয়ে সেই কাজটি করেছে। এরপর আমরা 3 নম্বর কি আছে সেটা জেনে নিই, যে এর ফলে ফ্রেশারদের ক্ষতিটা আসলে কি হচ্ছে সেটা বলি। যে যারা নতুন প্রার্থী মানে ফ্রেশার বা যারা শুধু একটা স্তরের জন্যই আবেদন করেছেন, এই ডাবল বেনিফিটের কারণে তাদের সুযোগ কিন্তু কমে যাচ্ছে। এটা অযোগ্যদের সুযোগ করেই দিচ্ছে বলতে গেলে, ঠিক আছে? কালকের কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় কিন্তু এটা কিন্তু এসেছিল। এই 3টি পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কালকে শুনানিতে। আর তাছাড়াও আরও আমি বলতে যাচ্ছি, চলো দেখে নিই। এবার বলি বিচারপতির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি। সেটা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা তার প্রশ্ন এবং কি কি সন্দেহ ছিল সেটা একবার জেনে নিই, তোমাদের সামনে তুলে ধরছি। চলো, প্রথম পয়েন্ট হচ্ছে নিয়মে থাকলে সমস্যা কোথায়। বিচারপতি জানতে চান যদি এসএসসির নিজস্ব রুলস এই সুবিধা দেওয়ার অনুমতি দেয় তাহলে প্রবলেমটা ঠিক কোথায় হচ্ছে, অর্থাৎ কমিশন নিয়ম মেনে দিয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। সব স্তরের মার্কস তো একই, আর বিচারপতি খেয়াল করেন যে উভয় স্তরের নিয়োগে লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের মার্কস মানে 60+10+10, ঠিক আছে, টোটাল হচ্ছে 80 একই রাখা হয়েছে কিনা। আর দুটি রিকোয়ারমেন্ট প্রসেস কিন্তু মার্কস যদি এক হয় তবে অভিজ্ঞতা কেন আলাদা হবে। তাছাড়া আরো বলছি, আরো 3 নম্বর পয়েন্টটা কি সেটা বলে দিচ্ছি, যে ফর্ম পূরণের সময় কেন চ্যালেঞ্জ হয়নি। মানে বিচারপতি মন্তব্য করেন যে আবেদন করার সময় প্রার্থীরা যে অভিজ্ঞতার নাম্বার ইনপুট করেছিলেন, ঠিক আছে, সেটা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে কেন। এবার আসি যে আজকের রায় কি হলো, চূড়ান্ত জাজমেন্ট কবে। আজকের যে রায়টা এলো সেটা বলছে যে স্থগিতাদেশ নয়, তবে কিন্তু আদেশও নয়। মানে গুরুত্বপূর্ণ, এই শুনানির শেষে বিচারপতি এই বিষয়ে আজ কোনো চূড়ান্ত রায় বা নির্দেশ অর্ডার মানে দেননি, ঠিক আছে? কারণ এই একই বিষয়ে আরও একাধিক মামলা পেন্ডিং রয়েছে। বিচারপতি জানিয়েছেন যে তিনি সবকটি মামলা একসঙ্গে শুনবেন এবং একটি চূড়ান্ত বড় জাজমেন্ট দেবেন, ঠিক আছে? তার ফলাফল কি হতে চলেছে সেটাও একবার জানিয়ে দিই তোমাদের সঙ্গে। আপাতত এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় এই নিয়মের বৈধতা নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ চলবে, আর আমাদের এখন সেই চূড়ান্ত রায়ের দিকেই নজর রাখতে হবে। এবার চলে আসি আজকের যে আপডেটটা, সেটা হচ্ছে, এটা তো হলো কালকের আপডেট, ঠিক আছে? আজকের আপডেটটা কি সেটা বলে দিই। সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক দুর্নীতিগ্রস্ত 32,000 পরিবার আর 2016 প্যানেল থেকে বাতিল হওয়া 26,000 শিক্ষকের পরিবার কি পরিবার নয়, এই নিয়ে বলি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখে নাও। প্রথমে বলি যে প্রাইমারি শিক্ষক দুর্নীতিগ্রস্ত 32,000 এর প্যানেলটা কিন্তু বাতিল হলো না কেন, শুধু এই জন্যেই যে 32,000 পরিবার নষ্ট হয়ে যাবে বলে, ঠিক আছে? তাহলে 2016 এর প্যানেলে থাকা 26,000 শিক্ষককে প্যানেলটা কেন বাতিল করা হয়েছিল, তাদের পরিবার কি পরিবার নয়? কেন দুর্নীতিগ্রস্ত প্যানেলকে রাখা হবে প্রাইমারি শিক্ষকদের, ঠিক আছে? মজা হচ্ছে নাকি? সেটাও কিন্তু বাতিল করে দেওয়া উচিত, ঠিক আছে? আবার নতুন করে নিযুক্তি করা উচিত, যেমন এসএলএসটি তে হলো। বন্ধুরা চলো একটু জানিয়ে দিই যে আজকের রায়টা আসলে কি হয়েছে, ঠিক আছে?
এখানে যা বলা আছে সেটা কিন্তু আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তোমরা বলছি যে 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ার কারচুপির অভিযোগে, ঠিক আছে, এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে ডিভিশন বেঞ্চে এই রায় চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। আদালতের মতে শুধুমাত্র সন্দেহের বশে বা বিচ্ছিন্ন কিছু অনিয়মের কারণে পুরো প্যানেল কিন্তু বাতিল করা যায় না। আদালত জানিয়েছে এই শিক্ষকরা দীর্ঘ 9 বছর ধরে সততার সঙ্গে কাজ করে আসছেন। এতদিন পর তাদের চাকরি থেকে বরখাস্ত করা বা নতুন করে ইন্টারভিউ দিতে বলা অবিচার। তাছাড়া শিক্ষাগত যোগ্যতায় কম নম্বর পাওয়া প্রার্থীরা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে ভালো ফল করতেই পারেন। এটাকে দুর্নীতির চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যায় না। সিস্টেমেটিক ফ্রড বা ব্যাপক জালিয়াতির কোনো জোরালো কিন্তু প্রমাণ এক্ষেত্রে মেলেনি বলে জানিয়েছে আদালত। তাহলে এবার বলি যে এর ভবিষ্যৎটা তাহলে কি দাঁড়াতে চলেছে, চলো বলে দিই। ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে মামলাকারীদের অর্থাৎ যারা চাকরি পাওয়ার আশায় মামলা করেছিলেন তাদের আপাতত হতাশ হতে হয়েছে। আদালত স্পষ্ট করেছে যারা দীর্ঘ সময় ধরে কর্মরত তাদের স্বাস্থ্য রক্ষা করা আদালতের দায়িত্ব। ফলে 32,000 শিক্ষক তাদের পদে বহাল থাকছেন এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী তাদের নতুন করে কোনো পরীক্ষার মুখোমুখি হতে হবে না। এই রায় রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার চলে আসি যে তোমাদের মনে এখনো অনেকে প্রশ্ন যে আন্দোলন কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কালকে কিন্তু 4ই ডিসেম্বর, ঠিক আছে, মহা আন্দোলন কিন্তু হতে চলেছে। আর বিকাশ ভবন থেকে কিন্তু নবান্ন পর্যন্ত আশা করছি কিন্তু বড়সড় কিন্তু কালকে কিন্তু বড়সড় কিন্তু একটা আন্দোলন হতে চলেছে। তোমরাও কিন্তু সেখানে যাও, অবশ্যই যাও। আমরা তোমাদের পাশে আছি। অবশ্যই আমাদের যদি সময় হয় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু কালকে কিন্তু আমি এসএলএসটি সংক্রান্ত একটা ভিডিও আনতে চলেছি, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটা যদি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। কিছু আপডেট এলে তোমাদের সামনে তুলে ধরা হবে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, পাশে থাকবেন। আর কাট অফ যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে।